শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আইয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন, এবং বলতেই হয় আজ তারকা কথনের ভিন্ন ধর্মী একটি পর্ব। আজ আমাদের সাথে যারা আছেন তারা গ্ল্যামার দুনিয়ার নয়, তারা ক্যামেরার পেছনে কাজ করেন এবং তাদের ক্যামেরার পেছনের কাজ আমাদের অনেকের মন কেড়েছে। তারা তাদের পথ চলার গল্প বলে কখনো ক্যামেরায়, কখনো আকাশপথে ড্রোনে, কিংবা অলিতে গলিতে পথে খুঁজে পাওয়া রঙিন মুহূর্তে। তিনজন ভিন্ন ব্যক্তিত্ব, তিন জোড়া চোখ, তবে তাদের লক্ষ্য একটাই, পৃথিবীকে নতুন করে দেখা এবং আমাদেরকে দেখানো। প্রিয়জন, আমাদের সাথে আছেন সিনেমাটোগ্রাফার বলতে পারি, ভ্রমণ পিপাসু বলতে পারি, কন্টেন্ট ক্রিয়েটরও বলতে পারি। 3 সত্তার মিশেলে এক অনন্য রূপ, অনন্য পরিচয়, ডকু ফিল্ম মেকার। সাথে শুরুতেই আছেন রনি শারাফত, সাথে আছেন নিহাব রহমান, তিনিও ডকু ফিল্ম মেকার, সিনেমাটোগ্রাফার, এবং সাথে আছেন অনির্বাণ কায়সার, তিনি ফিল্ম মেকার, কন্টেন্ট ক্রিয়েটর। তিনজনেরই তো একই পরিচয় আসলে, যে ভ্রমণ পিপাসু আসলে যেটি বলেছিলাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। এবং শুরুতেই বড় একটা ছুটি কাটিয়েছি। এই ছুটির নামটা আমি ভাবছি দিব আম কাঁঠালের ছুটি। তো আম কাঁঠালের ছুটিটা কেমন কাটলো রনি শারাফত? আম কাঁঠালের ছুটি যেটা হচ্ছে, আমি তো আসলে জব করি না, তো আমার ছুটি আমি নিজেকেই দিই। তো আম কাঁঠালের ছুটিটা আসছে হচ্ছে, দ্য টাইটেলটা এমন যে আমরা যেমন আগে ছোটোবেলায় স্কুল ছুটি থাকতো, আমাদের সামারে একটা ছুটি থাকতো সবসময়। তো ওই ছুটিতে আমরা হয়তো বা দাদুর বাসে যেতাম বা কখনো নানুর বাসে যেতাম। তো ওইখানে হচ্ছে যে গ্রীষ্মকালীন যে ফলগুলো থাকে, আমরা ওই সময় বেশি অ্যাভেলেবল থাকে, আম থাকে, কাঁঠাল থাকে, লিচু থাকে। আর এর বাইরেও অনেক রকম মজা থাকে, যে আমরা হচ্ছে বৃষ্টিতে ভিজি বা পুকুরে গোসল করি। তো শহর থেকে বের হয়ে হঠাৎ করে গ্রামে যাওয়া, সবগুলো মুহূর্ত একসাথে ওই নস্টালজিয়া থেকে আসলে টাইটেলটা দেওয়া। আর ভিডিওতে যেমন আমরা আম খাচ্ছি, মনে কাঁঠাল নাই আসলে। তো ওই আক্ষরিকভাবে চিন্তা করি নাই, চিন্তা করছি যে এইভাবে যে ছোটবেলার নস্টালজিয়াটাকে মনে করার জন্য। আচ্ছা। আর যেটা হয় যে এখন তো আসলে অনেক বেশি গরম। তো আমরা যেদিন গেছি, আমরা হচ্ছে আগে ওয়েদার ফোরকাস্ট দেখছি যে বৃষ্টি পড়বে, ওইভাবেই গেছি। কিন্তু আসলে একদিনও বৃষ্টি পড়ে নাই, মেঘ হয়েছে মাঝে মধ্যে, কিন্তু প্রচণ্ড গরম ছিল। আমরা যে পুকুরে বা বিলের পানিতে নামছি, পানিও অনেক গরম ছিল, মানে ঠান্ডা না। তো আমাদের একটা ফ্রেন্ড ছিল, ওকে আমরা বারে বলতাম যে সাঁতরাইতে বেশি করো, সাঁতরাইলে তখন একটু ঠান্ডা পানি আসতো। তো ওইটা দিয়ে হচ্ছে আমরা মজা করছি আসলে। আচ্ছা, ভ্রমণের নেশাটা আসলে কিভাবে হলো? ভ্রমণের নেশা আসলে প্রথমত শুরু হয়েছিল, আমার একটা বন্ধু ছিল ভার্সিটিতে। বন্ধু বলতে আমার ব্যাচমেট না, আমার জুনিয়র প্লাস আমার বন্ধু। তো ওরা, আমি বলে রাখি, ভার্সিটিতে ওঠার আগে আমি আসলে খুব একটা ঘুরতে যাইনি কখনো। তো তখন হচ্ছে ওরা আমাকে ফার্স্ট বলে যে চলো আমরা ঘুরতে যাব বান্দরবনে একটা জায়গায়। তো ওইখানে যাব হচ্ছে আমরা রোজার মাসে। তো রোজার মাসে আসলে মূলত কেউ খুব একটা যায় না। তো ওইখানে রেমাক্রি ওদের সাথে যাওয়ার পরে মানে এক ধরনের মানে ভালোবাসার জন্ম যায় আর কি, অটোমেটিক্যালি। কত সালের কথা এটি? এইটা আসলে 2020 সালের দিকের ঘটনা। ওকে। তো ওই যখন ঘুরতে গেছি তখনই আসলে আমরা সাথে যারা ছিল, আমার সাথে আরেকটা ছোট ভাই ছিল ফটোগ্রাফার। তো আমার তখন ক্যামেরা ছিল না, আমি আরেকটা ছোট ভাই ক্যামেরা ধার করে নিয়ে গেছিলাম। নিয়ে তো মানে মনের খুশিতেই ছবি তুলতাম। তো ওইখান থেকে আসলে মানে ট্রাভেলের সাথে কানেক্ট হয়ে যাওয়ার ব্যাপারটা ওইখান থেকে এসেছে। তারপর থেকে কি ছোট ছোট করে? হ্যাঁ, তারপরে আমি আসলে ওইভাবে কখনো ভাবি না, আমার কোনো গোল ছিল না যে আমার কি আসলে কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে কিনা, ফিল্ম মেকার হওয়া লাগবে কিনা, এমন কিছুই ছিল না। প্রপার হবি ছিল তখন পর্যন্ত আমার। তো তখন থেকে আসলে আমাদের এনকারেজমেন্টটা আসছে সোশ্যাল মিডিয়া থেকে, যে আমি কন্টেন্ট বানাচ্ছি বা বন্ধুদেরকে দেখাচ্ছি, আপলোড দিচ্ছি। তো একটা জিনিস আছে যে ম্যাস পিপল পছন্দ করে, অনেক সময় অনেক বেশি শেয়ার হয়, ভিউ হয়, এটা এক ধরনের হ্যাপিনেস ক্রিয়েট করে। এর বাইরেও যখন দেখলাম হচ্ছে যে আমি যাদের কাজ ফলো করি বা যাদের ছবি দেখি, ভিডিও দেখি বাংলাদেশে, তাদের ভিতরে কেউ কেউ যখন প্রশংসা করে, ওইটার এনকারেজমেন্ট আরো মানে বেশি অনুপ্রেরণা দেয় কাজে গিয়ে। ওকে, সো গল্প আরো অনেক আছে, আপনার কাজও আমাদের দেখা হয়েছে, অনেকে ইতিমধ্যে যারা দর্শক আছেন অনেকে হয়তো দেখেছেন। তবে যে ছুটির কথাটি বলছিলাম, ছুটি কেমন ছিল আপনার জন্য, আমরা একটু তার ছোট্ট গ্লিমস দেখে আসতে চাই। চলুন প্রিয় দর্শক। সাথে এত চমৎকার কিছু হিউমার, আমার মনে হলো নিজেরই হাসতে হাসতে আসলে পেটে খিল ধরার মতো অবস্থা। তো আরো অনেক কাজের গল্প তো রয়েছে, একে একে শুনবো। আমাদের সাথে নিহাব রহমান রয়েছেন, আর নিহাব রহমান তো কক্সবাজারের ছেলে। আচ্ছা, কক্সবাজারের ছেলে, ভ্রমণের নেশার জায়গাটা তো শুনবোই, সেই সাথে প্রত্যেক ট্রাভেলারের স্বপ্ন থাকে আসলে প্রথমে নিজের দেশটাকে ঘুরে দেখার। তো সেই ঘুরে দেখার স্বপ্নটা কতটুকু ফুলফিলড হয়েছে, এই জার্নিটা সম্পর্কে শুনবো। আমার পুরা দেশের 64 জেলায় ঘোরা হয়েছে। আমার ট্রাভেলিং স্টার্ট হয়েছিল সো লাকিলি আফটার ফিনিশিং মাই কলেজ। আমি আমার ফ্রেন্ড
উই স্টার্টেড ডুইং ভেরি স্মল জবস বাট এট দ্য সেম প্লেস। সো তারপর আমরা 1 বছর খুব ভালো মতো কাজ করতেছিলাম, পড়ালেখা কন্টিনিউ করতেছিলাম। কত সাল ছিল সেটা? 2017। আচ্ছা, 17 সালে। তারপর আমরা টাকা জমাই। সো টাকা জমানোর পরে আমরা মানে সচরাচর ছেলেরা যেটা করে মানে দে বাই স্টাফস, সো মোবাইল ফোন কিনছি এক্সেট্রা এক্সেট্রা। তারপর তারও টাকা বেঁচে যায়। সো আমরা সবাই মিলে প্ল্যান করছি আমরা কোথাও ঘুরতে যাব। সো এই প্ল্যানটা হইতে হইতে স্টার্ট হয়েছে 2018। 2018-তে আমরা সিলেটের একটা ট্যুর প্ল্যান করি 4 দিনের। ওইটা আমার জন্য অনেক গ্রাউন্ড ব্রেকিং একটা মোমেন্ট ছিল, কারণ আমি ফটোগ্রাফি স্টার্ট করছি 2014 থেকে। সো অলমোস্ট 3 বছর 4 বছর পরে গিয়ে আমি আমার এই ট্রিপটা দিছি। এটা আমার প্রথম ট্রিপ ছিল কক্সবাজার থেকে অনেক দূরে গিয়ে। মানে এত সুন্দর ট্রিপ ছিল, ট্রিপে বৃষ্টি থেকে শুরু করে সুন্দর সানসেট থেকে শুরু করে সব কিছু পাইছি। সো আমার ট্রাভেলিংয়ের সাথে ডেফিনেটলি ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিটা অনেক রিলেটেড। সো সিলেটের যাবতীয় যাই পিকচার তুলছি সবগুলো নিয়ে তখনও ফেসবুকে হচ্ছে পোস্ট দেওয়াটা তেমন বেশি মানে কমন ছিল না। তখন আমি 2018 সালে সিলেটের সব পিকচার মনে হয় 28টা 27টা পিকচার ছিল, সুন্দর করে এডিট করে, আমি এডিট করতে অনেক ভালো লাগে, এটা পোস্ট করি একটা পেজ ওপেন করে। সো প্রথমবারে যখন পোস্ট করছি ইট ওয়েন্ট ভাইরাল সামহাউ, আই ডোন্ট নো কেমনে, প্রথমেই অ্যালবামটা অনেক অনেক মানুষ দেখছে। তখন আমি বুঝলাম ও তাহলে ট্রাভেলিং করেও পিকচার আপলোড দেওয়া যায়। অ্যাকচুয়ালি বিফোর দ্যাট আমি মোস্টলি পিকচার তুলতাম হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের জন্য। আমার প্রফেশনাল ওয়ার্ক ব্যাকগ্রাউন্ডে আমি মোস্টলি কাজ করি বিভিন্ন এনজিও ম্যাগাজিনের জন্য, যারা হচ্ছে ভালনারেবল মানুষদের সাথে কাজ করে, আবার অনেক ডিফারেন্ট কালচার নিয়ে কাজ করে। সো এটা আমার জন্য অনেক নিউ ছিল ট্রাভেলিং নিয়ে। সো 2018-ই হচ্ছে আমার মানে মেইন টার্নিং পয়েন্ট, যখন আমি মানে ফুললি ট্রাভেলিংয়ে ডেডিকেটেড হই। সো 2018 পরে 2019 থেকে শুরু করে 2025 পর্যন্ত আমার বাংলাদেশের 64 জেলা 2বার ঘোরা হয়েছে। বাট আমার শেরপুর ওই জেলাটা খুব কম ঘোরা হয়েছে। আমাদের সাথে আজকে রনি ভাই আছে, রনি ভাইয়ের সাথে আমার অনেক দিনের প্ল্যান, হয়তো একসাথে যাবো ঘুরতে, ভালো মতো ঘুরে দেখার জন্য। অ্যান্ড পার্সোনালি আমি আমার বিদেশেও ঘোরা হয়েছে, বাট আমি আমার দেশটা ঘুরতে খুব বেশি পছন্দ করি, কারণ আমার আমার যেটা ট্রাভেলিং লাইফ আছে এখানে রোড ট্রিপ অনেক বড় একটা ইম্পর্টেন্ট পার্ট। আমি অনেক বেশি পছন্দ করি নিজের স্কুটারটা চালাই পুরো দেশে ঘোরার জন্য। আচ্ছা, এই 64 জেলায় তো আপনি স্কুটারেই ঘুরেছেন নাকি বাইক বা অন্য কোনো? হ্যাঁ, আমার কয়েকটা স্কুটার চেঞ্জ করা হয়েছে, ওইগুলা নিয়ে হচ্ছে 64 জেলা ফুললি স্কুটারে 2বার ঘুরি নাই, 1বার ঘোরা হয়েছে, আর কয়েকটা কভার করতে পারিনি যদি 2বার হিসাব করি, বাট সবখানে আমার মানে যাওয়া হয়েছে। সো রোড ট্রিপটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এমন কিছু সময় যায় যখন আমার কন্টিনিউয়াসলি 1 মাস কাজ করা লাগে, দেন আমি একটা ম্যান্ডেটরি 1 মান্থ ব্রেক নিই। আমি ট্রাই করি হচ্ছে কক্সবাজার থেকে স্টার্ট করে একেবারে যেন পঞ্চগড় পর্যন্ত যে ঘুরে আসতে পারি। প্রত্যেকবার হয় না, বাট এটাই আমার মেইন টার্গেট থাকে। সো আমি স্টোরিতে, ইনস্টাগ্রাম, ফেসবুক স্টোরিতে এটা দেখাইতে পছন্দ করি। সো যারা আমাকে ফলো করে ওরা জানে হচ্ছে নিহাব একটা জার্নিতে যাই। সো আমার কন্টেন্টগুলো একটু এইভাবে মডিফাই করি যেন সবাই বুঝতে পারে আই এম অন এ জার্নি। আমার রোড ট্রিপে আমার টার্গেট থাকে অলওয়েজ, আমি যখন বাসা থেকে বের হবো যেন 2000 কিলো শেষ না হওয়ার আগে বাসায় যেন না ফিরি। সো ওইটা আমার টার্গেট থাকে অলওয়েজ। আচ্ছা, সো কক্সবাজার নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, যেহেতু আমরা যারা কক্সবাজারে যাই বাইরের শহর থেকে, আমরা সমুদ্র দেখে হিপনোটাইজড হই, মেসমারাইজড হই, আমাদের কাছে সমুদ্রের ডেফিনেশনটা অন্যরকম। আপনি কক্সবাজারেই বড় হয়েছেন, সমুদ্র আপনি প্রতিনিয়ত দেখেন, সেখানে কন্টেন্ট তৈরি করতে আপনার চোখটা তো একটু আমাদের থেকে ভিন্ন হতে হয়েছে। সেই জায়গায় ওইখানে আপনি কি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন? ওকে, আমার সোশ্যাল মিডিয়াতে আমি মোস্টলি কক্সবাজারের কন্টেন্ট দিয়ে থাকি, কারণ আমার বাসা কক্সবাজারেই। সো ইটস ভেরি ইজি ফর মি, মানে নতুন একটা জায়গায় যাব, ছবি তুলবো। আই থিঙ্ক এটা আমাদের অডিয়েন্সদের জন্য জানার মানে অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। কক্সবাজারে আসলে শুধু বিচ আছে এরকম টাইপের কিছু না, কক্সবাজার ইজ ভেরি বিগ। কক্সবাজারের একটা বিগেস্ট সাইট হচ্ছে পাহাড়। বাট আমরা যখন পাহাড়ের কথা চিন্তা করি মানে উই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট বান্দরবন, বাট কক্সবাজারে অনেক বড় পাহাড় আছে, বাট আনফর্চুনেটলি ইটস নট ওপেন ফর ট্যুরিস্ট, ইটস নট রেডি ইয়েট। আমার জন্য অনেক আশ্চর্যজনক বিষয়, মানে কোয়েশ্চেনটা যদি আনসার দেই, আমি এখনও আমার বিগত 7 বছর 8 বছর ধরে আমি কক্সবাজার ঘুরতেছি, স্টিল আমি যখন নতুন কোনো জায়গায় যাইতে চাই আই ফাইন্ড এ নিউ স্পট। সো ওই হিসাবে আই থিঙ্ক কক্সবাজারে আপনি নতুন স্পট পান। হ্যাঁ, কারণ কক্সবাজারের আশেপাশে অনেক গ্রাম, অনেক পাহাড়, মানে এভরিথিং লাইক ইনসাইড কক্সবাজার যদি বিচ এরিয়াটা আপনি সেপারেট করেন।
আর এটা ছাড়াও মোস্টলি যখন কক্সবাজার কেউ ঘুরতে যায় ইটস অলওয়েজ দোজ 4 or 5 বিচ স্পটস, বাট ইউজুয়ালি মানে আমরা যখন রিপ্রেজেন্ট করি কক্সবাজারকে আমরা বলি ইটস 120 কিলো লং সি বিচ। আসলে এটা অনেক বড়। সো ইফ ইউ গো ফার 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 মানে অনেক ডিফারেন্ট কিছু পাওয়া যায়। সো আমার অপরচুনিটি আছে, আমি অলওয়েজ ড্রাইভ করি, আই ক্যান ফাইন্ড এ নিউ স্পট। ওই কারণে হয়তো কক্সবাজারের মানে পার্সপেক্টিভটা আমার জন্য অনেক ডিফারেন্ট। ওকে, আচ্ছা তাহলে নিহাবের চোখে কক্সবাজার কেমন সেটা তো সে তার ভিডিওতে দেখিয়েছে, আমরা একটু দর্শকদের নিয়ে দেখে আসতে চাই। চলুন প্রিয় দর্শক। Is Cox's just about the beach? Not at all. Let me show you the hidden gems. কক্সবাজারের ব্যাপারটাই আলাদা। পাহাড়, সমুদ্র, ফেস্টিভ্যাল থেকে শুরু করে অ্যামেজিং সব অ্যাক্টিভিটি। কি নাই এখানে। আমার মন খারাপ থাকলে কক্সবাজার দৌড় দিতে ইচ্ছা করে, তাই এবারও দেরি করিনি। এইবারের কক্সবাজার ট্রিপ ছিল একটু র অ্যান্ড অ্যাডভেঞ্চারাস। বলতে গেলে ঝড়ের মাঝে কক্স ট্রিপ, বৃষ্টির টাইমে ওয়েদার ছিল ইনসেন, অ্যান্ড এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভেঞ্চার এভার ফর মি। মেইন কক্সবাজারের বিচগুলো ভালো, যেমন কি লাবণী বিচ, কিন্তু মেরিন ড্রাইভের বিচে যদি একবার ঢুকেন শহরের বিচে আর তেমন মনই বসবে না। মেরিন ড্রাইভের এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। কক্সবাজারের মিনি বান্দরবনটাও ঘুরে আসতে পারেন ইফ ইউ লাভ মাউন্টেন্স। খুব কাছেই রেজুখাল ব্রিজের পাশেই এই রাস্তা। মেরিন ড্রাইভে গেলে পালঙ্কির খাবারও ট্রাই করতে পারেন, আমার পার্সোনাল ফেভারিট এট দ্য মোমেন্ট। বাই দ্য ওয়ে, এইবার তো আমরা অ্যাকচুয়ালি বাইক রাইড করে বান্দরবন চলে যাচ্ছিলাম, আর উপরে যে অনেক দারুণ ভিউ দেখি। আর শর্টকাট মাউন্টেন এক্সপিরিয়েন্সের জন্য মিনি বান্দরবন আপনার প্ল্যানে রাখতে পারেন, যদিও বান্দরবনের সাথে এটার কোনো তুলনাই হয় না। কক্সবাজারের আরেকটা সুন্দর জায়গা হলো উইন্ড মিলস। দূর থেকে উইন্ড মিল গুলো দেখতে অনেক পিসফুল লাগে, মনে হচ্ছিল সারাদিন বসে এই ভিউটা দেখি। একদিনের একটা মহেশখালী দ্বীপের অ্যাডভেঞ্চারও দিতে পারেন, নট দ্যাট ব্যাড। বোটের অ্যাডভেঞ্চারটা ফান। ওয়ান অফ আ কাইন্ড এক্সপিরিয়েন্স ইন বাংলাদেশ ইজ দ্য ফেস্টিভ্যাল অর্গানাইজড বাই দ্য রিসোর্স অফ কক্সবাজার। যারা স্কুটি চালাতে পারেন তারা এখান থেকে স্কুটি রেন্টও নিতে পারেন। এবার যদিও সানসেট পায়নি, কক্সবাজারের সানসেট গুলো ওয়ার্ল্ড ক্লাস অ্যান্ড ম্যাজিক্যাল। আমি বলবো কক্সবাজার ইজ এক্সট্রিমলি আন্ডাররেটেড অ্যান্ড আনএক্সপ্লোরড। এখানে বিচের বাইরে আরো অনেক কিছু আছে। ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন ইফ ইউ লার্ন সামথিং নিউ। দিস ঈদ এক্সপিরিয়েন্স সিমলেস ট্রাভেলিং উইথ ফার্স্ট ট্রিপ অ্যান্ড টার্ন 10 days of your Eid vacation into happy days. নিহাবের চোখে আসলে কক্সবাজার দেখতে কেমন আমরাও দেখলাম, মনে হলো নতুন ভাবে। আমি বিশ্বাস করতে মাঝে মধ্যে কষ্ট হচ্ছিল যে আমার দেশে আসলে কক্সবাজারের ফুটেজ কিনা। তো দারুণ, আরো অনেক গল্প তো জানার আছে, কিন্তু অনেকক্ষণ ধরে অনির্বাণ আছে, বসে আছে, এবং সেও আসলে ভ্রমণটাকে কোন লেভেলে নিয়ে গেছে তার কন্টেন্ট দেখলে বোঝা যায়, এবং সে একদম হলফ করে বলে না আমি কন্টেন্ট ক্রিয়েটর, এই পরিচয়টা সে বহন করতে খুব পছন্দ করে। তো কেমন আছেন এবং ট্রাভেল জার্নি কেমন চলছে? অনেক ভালো যাচ্ছে। আমার ট্রাভেলের প্রতি ভালোবাসা একদম ছোটবেলা থেকেই। 2003-এ আমার বাবা একটা ট্রিপে নিয়ে গেছিল, তখন আমার বয়স 3 ছিল। 3? দার্জিলিং থেকে শুরু। আমার বাসা থেকে ট্রাভেল করতে খুব পছন্দ করে, সো ছোটবেলা থেকে প্রত্যেক বছরে একটা করে আমরা ফ্যামিলি ট্যুর দিতাম, মোস্টলি দার্জিলিং, তারপর তাজমহল, এসব দেখতে দেখতে আমার ছোটবেলা থেকে ট্রাভেলের প্রতি একটা ভালোবাসা ক্রিয়েট হয়। তারপর ইউনিভার্সিটি ওঠার পর আই ওয়াজ লাইক আচ্ছা এটা আমি ভিডিও করলে কেমন হয়, ছবি তুললে কেমন হয়। সো তখন থেকে আমি ছবি তোলা শুরু করি অ্যান্ড আস্তে আস্তে পোস্ট করা শুরু করি। তারপর আমার অডিয়েন্সরা স্পেশালি বাইরের মানুষের কাছে ছবিগুলো পৌঁছে যায়, অ্যান্ড ইন্টারেস্টিংলি ওরে আমার ফার্স্ট ফলোয়ার্স হয় বাংলাদেশের বাইরে। সো আমার ফরেন অডিয়েন্স থেকে শুরু হয়, অ্যান্ড ওরা আমার কাজ প্রেস করা শুরু করে, দেন আস্তে আস্তে বাংলাদেশের অডিয়েন্সের কাছে আমার কাজটা পৌঁছে যায়, অ্যান্ড সবাই প্রেস করতে করতে এখন ট্রাভেলিং ইজ লাইক আ ডেইলি থিং। নিহাব ভাইয়ের সাথেও ট্যুর দেওয়া হয়, রনি ভাইয়ের সাথেও ট্যুর দেওয়া হয়, অ্যান্ড আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, অ্যান্ড বাংলাদেশকে আমি ডিফারেন্ট পার্সপেক্টিভে দেখাতে খুব ভালোবাসি। আচ্ছা, ট্রাভেলে কিন্তু আসলে নিজস্ব নিশ থাকে, যে কোন একটা নির্দিষ্ট সাইট করে বা কিছু একটা আপনি পোর্ট্রেট করতে চান আসলে, তো সেক্ষেত্রে আপনার কন্টেন্টের মূল আকর্ষণ কি বলে মনে হয় আপনার? আমার একটা সিরিজ আছে ডিসকভার বাংলাদেশ উইথ অনির্বাণ কায়সার। এটার ইন্টেনশন হলো বাংলাদেশকে পুরো ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করা। সো আমি এটা টার্গেট করেই দেখাই বাংলাদেশকে অনেক সুন্দরভাবে দেখাতে হবে। বাংলাদেশ ইজ নট ডিফারেন্ট ফ্রম আদার কান্ট্রিজ, ইটস অলসো স্পেশাল। বাংলাদেশেও দেখার মতো অনেক কিছু আছে, কক্সবাজার, বান্দরবন, সুন্দরবন, এগুলো তো আছে। আমাদের নর্থে সুন্দর জায়গা আছে, সাউথে সুন্দর জায়গা আছে। সো আমি দেশটাকে রিপ্রেজেন্ট করতে খুব ভালোবাসি। ওকে, কিছু কিছু ফুটেজে আমরা আবার দেখে থাকি যে দিস ইজ নট সুইজারল্যান্ড, দিস ইজ নট দেশ, দিস ইজ বাংলাদেশ, এরকম কিছু থাকে। আচ্ছা, তো বাংলাদেশকে আপনি আসলে কিভাবে ডিসকভার করতে চেয়েছেন, কিভাবে কম্পিট করতে চেয়েছেন অন্যান্য দেশের সাথে, তার কিছু ফুটেজ আমাদের কাছে আছে, আপনার বানানো ফুটেজই আমরা একটু দেখে আসতে চাই। চলুন প্রিয় দর্শক। But now I'm trophied up, I'm saying like bing bop boom 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 bop bam, bing bop boom 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 bop bam, bing bop boom 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 bop bam, bing
অ্যামেজিং আসলেই। সো আপনার যদি আমি বলি বাংলাদেশ ঘোরার এক্সপিরিয়েন্সটা, আপনার চোখে বাংলাদেশকে দেখে আপনি কি ফিল করেন, কেমন লেগেছে এই জার্নিটা পুরো সময়? অনেস্টলি বাংলাদেশের দেয়ার ইজ আ লট টু ওয়ার্ক অন, স্পেশালি ট্রাভেল সেক্টরে। আমরা যদি হোটেল স্টেজ, ট্রান্সপোর্ট এগুলো যদি আরেকটু ফিক্স করি, আমাদের দেশে কিন্তু অনেক ট্যুরিস্টরা ঘুরতে আসবে। আমার ফরেন ফ্রেন্ডসদের একটাই কমপ্লেন, গুগলে যখন ওনারা বাংলাদেশ সার্চ করে তেমন আহামরি কোনো ডিটেলসই পায় না। আমরা যদি এটা নিয়ে কাজ করি, আই থিঙ্ক বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা অনেক ডেভেলপ করবে। সো ইন রিসেন্ট টাইম কি ধরনের ভিডিও নিয়ে কাজ করছেন? ইন রিসেন্ট টাইম আমি বাংলাদেশ প্রমোশন ভিডিও নিয়ে কাজ করছিলাম, অ্যান্ড আই অলসো ডিড আ শ্রীলঙ্কা ট্যুর উইথ নিহাব রহমান ভাই। ওকে, আমাদের ওই ট্যুরটাও খুব ইন্টারেস্টিং ছিল। আমরা শ্রীলঙ্কায় 14 দিনের মতন ছিলাম, অ্যান্ড এখানে অনেক মিক্সচার ছিল, ট্রেন জার্নি, স্কুটার। উনি তো সব জায়গায় স্কুটার ছিল। ওকে, এই গল্পটা আমরা শুনবো, তবে বাংলাদেশের গল্প এখনো কিন্তু নট ফিনিশড ইয়েট। তো তার একটা ভিডিও আমাদের কাছে আছে, আমরা একটু দেখে আসতে চাই। চলুন প্রিয় দর্শক। ওকে, সো এখানে যে ফুটেজগুলো দেখলাম, অনেকগুলো ড্রোন শট আছে, মুভিং শট আছে, এগুলোর যে কন্টেন্টগুলো তৈরি করছেন, ক্যামেরায় ফুটিয়ে তুলছেন, এগুলো সব কিছু কি নিজের প্ল্যানিং থাকে? নিজেরই প্ল্যানিং থাকে। আমি সবসময় আমার ড্রোন আর ক্যামেরা ক্যারি করি, অ্যান্ড যখনই কোনো একটা ভালো সিন পাই আই স্টপ দেয়ার অ্যান্ড ওখানে শুট করা শুরু করি। আচ্ছা, কি ধরনের ডিভাইসেস ব্যবহার করেন? আমি সনি FX3 ক্যামেরা ইউজ করি আর DJI ড্রোন ইউজ করি, মিনি 3 Pro। পুরো বাংলাদেশের সিনারিওর কথা তো বললেন, তবে আপনি যেহেতু ঢাকার ছেলে বলছিলেন যে ঢাকায় বেড়ে ওঠা, ঢাকাকে দেখেছে আপনার কন্টেন্টে ভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে, তো সেখানে আসলে এই ধারণাটা কিভাবে হলো যে ঢাকাকে আমি এভাবে দেখাবো? আমি যখন ছোটবেলা থেকে কন্টেন্টগুলো দেখতাম ক্রিয়েটারদের, সবাই ঢাকাকে একটু ডিফারেন্টলি দেখাতো। ঢাকা একটা ট্রাফিক জ্যামের জায়গা, এটা একদমই সুন্দর না, মানে ডোন্ট কাম টু ঢাকা, এই টাইপের কন্টেন্ট। আমি চিন্তা করলাম ওয়াই নট শো ইট ইন আ প্রিমিয়াম ওয়ে। ঢাকা কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে, অ্যান্ড এটার সাইডটাও কিন্তু ডিফারেন্ট। আমি যখন বাইরের কোনো শহরে যাই, আমি 10-12 দিন ওখানে থাকি, বাট কেন জানি ঢাকাকে আবার মিস করি। ঢাকার ওই সাউন্ডটা, ঢাকার ওই কেওস, দ্য বিউটি উইদিন দ্য কেওস, এটা আমি খুব মিস করি। সো ঢাকার প্রতি আমার একটা ডিফারেন্ট ইমোশন কাজ করে, অ্যান্ড ওই ইমোশন দিয়ে আমি আমার কন্টেন্টগুলো বানাই। সো আই ট্রাই টু শো ঢাকা ইন আ ভেরি প্রিমিয়াম ওয়ে। ওকে, সো ঢাকাকে আমরা বলি জাদুর শহর, যতই কমপ্লেইন থাকুক ঢাকা ইজ অলওয়েজ নিউ আমাদের কাছে। ঢাকা নাইটসগুলো কেমন তাহলে? ঢাকার রাতগুলো কি ভালো হয়? অনেক ভালোই হয়। সেটা আপনি তো কিন্তু ফুটিয়ে তুলেছেন। ওকে, সো নিহাবের কাছে জিজ্ঞেস করতে চাই যে পুরান ঢাকার ক্রেজটা আপনাকে এত বেশি টানছে বা পুরান ঢাকাকে খুব ভালো লাগে, এছাড়া কি ঢাকার অন্য কোনো ক্ষেত্র আছে বা অন্য কোনো জায়গা আছে আপনার কাছে প্রিয়? ইন্টারেস্টিংলি আমি মানে বর্তমানে ঢাকায় আছি। সো আমার এটা প্রথমবার আমি ঢাকা পুরো এক্সপ্লোর করার জন্য আসছি। সো আই এম স্টেইং হিয়ার ফর 10 days। এটা প্রথমবার হবে আমি ঢাকা দেখাতে চাই। এটার একটা রিজন আছে, কারণ থ্যাঙ্কফুলি বাংলাদেশের অনেক কর্নারের মানুষ আমার কাজ দেখে আমাকে ফলো করে, বাট বেশিরভাগ অডিয়েন্স অলমোস্ট 68% ঢাকার। সো আমি অলওয়েজ চিন্তা করতাম আই শুড মেক সামথিং অফ ঢাকা। সো নাও আমার খুব ভালো ফ্রেন্ড আছে অনির্বাণ, রনি ভাই, সো দে নো ঢাকা ভেরি ওয়েল। সো আমি এবার প্ল্যান ঢাকা আমি পুরা দেখবো। সো মেবি আই ক্যান নট আনসার দ্যাট কোয়েশ্চেন, সবাই দেখতে পারবে। 10 ডেজে আসলে আপনাকে অ্যাকম্পানি কারা করছেন, কারা থাকবে সাথে, নাকি একা একাই ছুটে বেড়ানোর ইচ্ছা? সো গুড থিং ইজ আমার অনেক ফ্রেন্ড আছে, আমার নিজের আত্মীয় স্বজনও আছে, বাট আই এম চুজিং মাই ফ্রেন্ডস। সো আমি ওদের মানে বাসায় অথবা ডিফারেন্ট কোনো লোকেশনে স্টে করব। সো দেয়ার ইজ লাইক নো রেস্ট্রিকশন ফর মি। আমি জাস্ট এক দিন এক জায়গায় স্টে করার প্ল্যান আমার এবার। ওকে, সো দেশের অনেক গল্প আমরা শুনলাম, আচ্ছা দেশের বাইরের গল্পটাও আমি একটু শুনতে চাই, একে একে শুনবো। আমি যদি রনি শরাফাতকে দিয়ে শুরু করতে চাই, যে দেশের বাইরের ট্যুরগুলো তো নিশ্চয়ই আপনার কাছে অনেক স্পেশাল, বিশেষ করে রিসেন্ট একটা ট্যুরের কথা আমরা জানি, নেপাল ভ্রমণ, তো হাউ ওয়াজ ইট? আচ্ছা, নেপাল এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ছিল। আমি আগেও ছিলাম, প্রায় 14 দিন সোলো ছিলাম ওইবার, আর ওইটা আমার হচ্ছে লাইফের ফার্স্ট টাইম কোনো দেশে যাওয়া। তো দ্বিতীয়বার যাওয়ার কারণে ওই জন্য স্পেশাল ফিল হয় নেপাল, কারণ হচ্ছে আমি ওইটা দিয়ে হচ্ছে অ্যাব্রোড ট্যুর স্টার্ট করছি। তো যেহেতু অনেকগুলো জায়গায় পরিচিত, আবার ওই পরিচিত মানুষদের সাথে 2 বছর পর যে দেখা করা, গল্প করা, আগের তোলা ছবিগুলো দেখানো, এই মোমেন্টগুলো আসলে অনেক বেশি ডিফারেন্ট ফিল হয়। আর এইবার যেটা স্পেশাল ছিল, এইবার হচ্ছে আমি বাবর ভাইয়ের সাথে গিয়েছিলাম। উনি হচ্ছে প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা সামিট করেছেন। তো ওই জার্নিটাতে আমি যেমন হচ্ছে সামিটে যাই নাই, কিন্তু বেস ক্যাম্প পর্যন্ত ছিলাম। তো সবাই হচ্ছে যেটা যায়, অন্নপূর্ণা হচ্ছে সাউথ বেস ক্যাম্পে যায়, আমরা গিয়েছিলাম নর্থ। এটা পুরোপুরি ডিফারেন্ট। এখানে আসলে কোনো মানুষ ওইভাবে যায় না, খুবই অল্প।
আর এই রাস্তাটা আসলে হাইকের যে পথটাও আসলে ওইভাবে প্রিপেয়ার্ড না কমপ্লিটলি, যে মানুষ যাওয়ার জন্য কমপ্লিট যে একটা আছে না পপুলার রাস্তা যেটা আসলে আশেপাশে থাকার জায়গা থাকে, খাবারের জায়গা থাকে, এরকম না, অনেক বেশি ফাঁকা, অনেক নির্জন। তো আমরা যখন গিয়েছি ওখানে, তো আমার মানে ওনার হচ্ছে সামিটের ডেটটা হচ্ছে ঈদের সময় পড়ে গেছে। তো আমি আসলে কখনো ফ্যামিলি ছাড়া ঈদ কখনো করি নাই, ওইটাই সর্বপ্রথম। তো আমার ইচ্ছা ছিল হচ্ছে বাবুর ভাইয়ের স্টোরিটা ওইখান থেকে কভার করা, ছোট একটা ডকুমেন্টারি বানানো স্টোরি দিয়ে, এই জন্য আসলে যাওয়া। তো ওই চিন্তাই করিনি যে ঈদ আছে কি না, ওই সময়টা ওইভাবে চিন্তা করিনি। তো ওইখানে যাওয়ার পরে তো বাট যেটা হয় না, আমি যখন একটা জিনিস পাচ্ছি না অন্য একটা জিনিস পাচ্ছি, ওইটা রিপ্লেস করতেছে। তো বাবা আমাকে তো অবশ্যই মিস করছে ঈদের সময়, কিন্তু পাহাড়ে যখন ছিলাম, আমার পাহাড়ে যারা রান্না করতে বেস ক্যাম্পে, ওরা আমাকে আলাদা করে হচ্ছে প্যানকেক বানিয়ে এনে দিয়েছিল, কারণ হচ্ছে যে আমার তখন আবার জন্মদিনও ছিল মানে সেম ডেটের ভিতরে। তো আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে নেটওয়ার্কে ছিলাম না পুরোপুরি 2 দিন, তো কমপ্লিটলি আউট। মানে আমরা যেরকম ধরেন একটা সাধারণ মানুষ আর আমাদের ডিফারেন্সটা যেরকম হয় যারা সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ, যে আমাদের সারাদিন কোনো কোনো কন্টেন্ট থাকে বা সবার সাথে কনভারসেশন এন্ড এভরিথিং সব হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর জন্মদিন বা ঈদের সময় থাকলে তখন অনেক গ্রিটিং থাকে, উইশ থাকে, মানুষ অনেক বেশি খোঁজ খবর নেয়। তো ওই টাইমটাতে পুরোপুরি বাইরে থাকার ব্যাপারটা আসলে পুরোপুরি ডিফারেন্ট। তো আমি ওইখানে একা, তো হাইক যখন করছিলাম বাবুর ভাই আমার চাইতে বেটার হাইকিংয়ে, তো উনি অনেক আগে চলে গেছে, আমার গাইডও চলে গেছে, আমি পুরোপুরি একা মানে হেঁটে উঠছি আর কি পুরো ট্রেক 4200 মিটার ট্রেক। তো একা আসার সময় ব্যাপারটা আসলে পুরোপুরি হঠাৎ করে মনে করেন যে আমি একটা কোলাহল থেকে এসে একা হয়ে গেলাম, দুনিয়াতে মনে হচ্ছে আর কেউ নাই, সম্পূর্ণ একা একটা জায়গায়। আর জায়গাটা দেখতে খুবই সুন্দর, অদ্ভুত রকমের সুন্দর, কখনো কখনো আবার গায়ে একটু মানে ভয়ও লাগে, মানে জায়গাটা এরকম। কারণ রিস্কিও তো ছিল, যেহেতু আপনি পরিচিত না সকলের জন্য। হ্যাঁ ডেফিনেটলি, বাট নেপালে যেটা হচ্ছে রিস্ক ফিলটা আসলে আসে না, ওদের ট্রাভেল ইনফ্রাস্ট্রাকচারটা এত সুন্দরভাবে ওয়েল ম্যানেজড, আর ওরা যেহেতু ট্যুরিজম বেসড কান্ট্রি, সেফটি অ্যান্ড রিস্ক মানে রিস্কটা এরকম হইতে পারে যে পাহাড় থেকে হয়তো পড়ে যেতে পারি, এর বাইরে কোনো রিস্ক আসলে এভাবে ফিল হয় না। তো ওই জায়গা থেকে চিন্তা করে অ্যাডভেঞ্চার তো আসলে থাকে, অ্যাডভেঞ্চারের মজাটাই আসলে এখানে যে আনসার্টেনিটি কিছু একটা হইতে পারে, বাট একটা অনুভূতি যে আপনি একা হয়ে যাওয়ার ব্যাপারটা হঠাৎ করে, তো একাকিত্বের ভিতরে যে একটা আনন্দ আছে। আমরা সবসময় কী করি যে আমরা একা থাকার ব্যাপারটাকে খুব মানে এইভাবে দেখে ডিপ্রেসড, স্যাড, কিন্তু ওইখানে যাওয়ার পর আমি 2 দিন নেটওয়ার্কের বাইরে একা, ওই ব্যাপারটা না খুব বেশি আনন্দের ছিল। ওকে, এটা তো একটা লং জার্নি ছিল আসলে, হ্যাঁ টোটাল 25 ডেজ। 25 ডেজ, ওকে ফাইন। আসলে ভ্রমণের গল্পগুলোই এমন যে এত এত স্মৃতি, এত এত গল্প, আমি জানি আজকের একটা এপিসোড ইনাফ হবে না জানার জন্য, তাও ছোট ছোট করে জানার চেষ্টা করছি। নিহাব রহমানের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, দেশের কথা তো শুনলাম, দেশের বাইরেটা কিভাবে এক্সপ্লোর করেছেন বা আপনার স্মরণীয় কোনো ট্যুরের কথা? আমার সবচেয়ে ইন্টারেস্টিং ট্যুর ছিল ভিয়েতনামের ট্যুর। আমার স্টার্ট হয়েছিল থাইল্যান্ডে। আমি লাকিলি আমার ডকুমেন্টারি ওয়ার্ক ব্যাকগ্রাউন্ডের কারণে আমার থাইল্যান্ড আর নেপাল আসা হয়েছে ফার্স্টে, বাট আমার প্রথম যেটা ট্রিপ ছিল ওইটা অনেক বেশি ওয়ার্ক ট্রিপ ছিল। সো আমি ট্যুরিস্ট স্পটে ওইভাবে যাইতে পারি নাই। আর আমার প্রথমবার আমি যখন থাইল্যান্ড যাই, আমার সবচেয়ে মানে পিসফুল যেটা লাগে ওটা হচ্ছে আমার কাছে বাংলাদেশি কোনো সিম ছিল না। সো বাংলাদেশি কোনো সিম নাই মানে আমাকে কেউ কল করতে পারতেছে না, নট মাই মম, মাই ফ্রেন্ডস, কেউ না। সো 2 দিন পরে বুঝতে পারতেছি ও আমার ফোনে কোনো কল আসতেছে না, দ্যাটস গুড। সো ইটস ভেরি পিসফুল। সো এটা আমার মানে ইউনিক এক্সপিরিয়েন্স ছিল প্রথমবার বিদেশ যাওয়ার পরে। এরপরে মানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ট্রিপ ছিল হচ্ছে ভিয়েতনাম। আর এক্সট্রিম ট্রিপ ছিল আমি ইন্ডিয়াতে একটা ট্রিপ করছিলাম 2020-এ। ওইটা অনেক বেশি এক্সট্রিম ছিল, কারণ আমার একটা ইচ্ছা ছিল আমি সময় নিয়ে একটা দেশে 1 মাস থাকবো, আমার মন মতো ঘুরবো। সো মোস্ট অফ দ্য টাইমস যখন বিদেশে যাই আমাদের প্ল্যান থাকে হচ্ছে কিছু কাজ নিয়ে যাব, যেগুলো আমরা ওইখানে করব। সো ওই একটা ট্রিপ আমি দিছি যেখানে আমি কোনো কাজ নিয়ে যাই নাই। আই উইল স্পেন্ড মাই সেভিংস দেয়ার। সো ওইখানে 27 দিন ছিলাম। 27 দিনে আমার টোটাল 14টা লোকাল বাস নেওয়া হয়েছে। প্রত্যেকটা বাস ছিল 14 ঘন্টা 12 ঘন্টা করে। সো এত এক্সট্রিম ট্রিপ ছিল, আমি ট্রিপে গিয়ে সিক হয়ে গেছিলাম, বাট ইট ওয়াজ ভেরি গুড ফর মি। আমি যত রকমের লোকাল জিনিস আছে সব ট্রাই করছি এখানে। সো আমি বুঝতে পারছি কীভাবে খুব এক্সট্রিমভাবে ট্রাভেল করতে হয়। ওকে, হোয়াটস নেক্সট? ওইটা তো আমার দ্যাট ওয়াজ নট ফর ফটোস ভিডিওস, ওইটা জাস্ট আমি এক্সপিরিয়েন্স করতে চাইছিলাম। হ্যাঁ, সো ওইটার পরে শুরু হয়েছে আমার মানে অ্যাকচুয়াল মানে সবচেয়ে মানে মজার ট্রিপ, ওটা ছিল ভিয়েতনামে। সো আমাদের মতোই ভিডিও বানাই, ছবি তুলে এমন একজন ক্রিয়েটর সম্রাট নিরু,
ও আমাকে জয়েন করছে, সো আমাদের দুইজনের প্ল্যান ছিল। আমি পার্সোনালি ল্যান্ডস্কেপ অনেক বেশি পছন্দ করি, কারণ আমি একটু আগে আমার রোড ট্রিপের কথা বলছি। বাংলাদেশে ল্যান্ডস্কেপ ওইভাবে রিপ্রেজেন্ট করে না খুব কম মানুষ। সো আমার তখন থেকে একটা ইচ্ছা ছিল আমি বাংলাদেশের ল্যান্ডস্কেপগুলো রিপ্রেজেন্ট করব। সো যখনই বাংলাদেশে কোনো জেলায় যাইতাম আমার একটাই টার্গেট থাকতো, আই উইল শো লেস অফ আ কালচার, মোর অফ ল্যান্ডস্কেপস, সো দ্যাট আই ক্যান শো বাংলাদেশ কত সুন্দর দেখতে। সো ওইটা আমাকে মানে তখন থেকে এমনভাবে বিল্ড করছে আমার কন্টেন্টগুলোকে। আই লাভ ল্যান্ডস্কেপ। আমি ভিয়েতনামের ব্যাপারে ওইভাবে জানতাম না, বাট আমি ম্যাপ বানিয়ে নিয়ে গেছি কোথায় ঘুরবো। আমি যখন ভিয়েতনামে যাই ওইখানে একটা 4 দিনের রোড ট্রিপে জয়েন করি। ওইটার নাম হচ্ছে হাজাং লুপ। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রোড ট্রিপ। ওইটাও আমি যাওয়ার পরে জানতে পারছি, জানতাম না তখন পর্যন্ত। গ্রুপ করে যাই সবাই একসাথে ঘুরে ওইখানে। দেন ওই রোড ট্রিপে এত বেশি ল্যান্ডস্কেপের মানে ভিডিও আর ছবি তুলছি। আমি এখন ট্রিপটা শেষ করছি 2022-এ, মানে এখন 2025 চলে, আমি এখনো শেষ করতে পারতেছি না। এই পরিমাণ ছবি আর মানে ভিডিও আমি ওই ট্রিপ থেকে কালেক্ট করছি। পর্যন্ত ওই ট্রিপ থেকে কতগুলো ভিডিও আপনি তৈরি করেছেন বলতে পারবেন? আমার সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো আমি পার্সোনালি অনেক ছোট ছোট বানাই। সো অনেক বানাইছি, 20টা 25টা এরকম টাইপের অলরেডি আছে, ছবি শুরু করে। আরো কি আসছে সামনে হয়তো আসবে। আমি কারেন্টলি অন্য একটা কান্ট্রির মানে ভিডিওস পোস্ট করতেছি, ওইটা নিয়ে আমি এখন বলবো। কোনটা? ফিলিপিন্স। ওকে। সো ভিয়েতনামের ওই রোড ট্রিপে আমার মানে সবচেয়ে মানে একটা লেসন পাইছি, সেটা হচ্ছে মানে যদিও আপনার ড্রিম থাকতে পারে আপনি অনেক সুন্দর ল্যান্ডস্কেপ দেখবেন, সামটাইমস যদি অনেক বেশি দেখে ফেলেন ইউ ওন্ট এনজয় ইট মোর। সো আমি যখন ডে 4 ছিল মানে আমার বিরক্ত লাগতেছিল, এত সুন্দর জায়গা পড়েছে, আই এম নট ক্যাপচারিং এনিমোর। সো ওইটার পরে আমার রিসেন্ট ট্রিপে আমার যাওয়া হয়েছে, সিমিলারভাবে প্ল্যান করছি ফিলিপিন্স ট্রিপটা শেষ করছি মাত্র 2 সপ্তাহ হয়েছে। আমি এখনও পোস্ট করতেছি। ইট ওয়াজ আ ভেরি ইউনিক প্লেস ফর বাংলাদেশি পিপল। আর বাংলাদেশি মানুষদের অনেক বেশি ওয়েলকাম করে। সো ইটস আ ভেরি ইউনিক কান্ট্রি ফর দেম। আমরা যারা বাংলাদেশি ট্রাভেলার্স আছি দে উইল লাভ ইট। আচ্ছা, ফিলিপিনের গল্পটা একটু শুনবো, আমাদের কাছে ভিডিও আছে ফিলিপিন্সের, সেটা একটু দেখে আসতে চাই। চলুন প্রিয় দর্শক। সত্যি বাংলাদেশকে আসলে আপনারা রিপ্রেজেন্ট করছেন আপনাদের কন্টেন্টের মধ্য দিয়ে মোস্টলি। ভেরি মাচ থ্যাংক ইউ তিনজনকে আমাদের আজকের এই আড্ডায়, আজকের তারকাকথনে অংশ নেওয়ার জন্য। অ্যান্ড ইউ আর স্টার্স আসলে ইন ইউর ওন সেক্টরস। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উই আর অনার্ড টু হ্যাভিং ইউ। ভালো থাকবেন, আগামীতে আবারও দেখা হবে। প্রিয় দর্শক, আমরা জানি বিশ্বজোড়া কিন্তু আমাদের পাঠশালা, এবং সেই পাঠশালার ছাত্র আমরা সকলে। বিশ্বকে বিভিন্নভাবে আমরা ক্যামেরায় দেখি, লেন্সে দেখি, তবে আমাদের বাংলাদেশ আসলে কত সুন্দর তা আমরা দেখি আমাদের যারা সিনেমাটোগ্রাফার আছেন, যারা ফটোগ্রাফার আছেন, ডোকু ফিল্ম মেকার আছেন, তাদের চোখ দিয়ে। তারা তাদের চোখেই বাংলাদেশকে আরও বিশ্বভাণ্ডারে সমুজ্জ্বল করুক, আমাদের দেশ ছড়িয়ে পড়ুক, এবং আমাদের ট্যুরিজম সেক্টরটা ছড়িয়ে পড়ুক সকলের মাঝে। একটা স্ট্রং ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি যেন বাংলাদেশ পায় এই ট্যুরিজম সেক্টর থেকে, এই মানুষগুলোর হাত ধরে, এই তরুণগুলোর হাত ধরে, এবং তাদের চোখের যে অবাক চাহনি, যে দৃষ্টি, দূরদৃষ্টি, সকল কিছুর মাধ্যমে। এই আমাদের প্রত্যাশা। এটি রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।